Assalamu alaikum, sir. Okay, good afternoon, guys. How are you? Good afternoon, sir. Not good. আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি। কেন জুবায়ের, কি হলো তোমার? স্যার আমার একটা হালকা জ্বর আছে। স্যার ঠান্ডা লাগছিল, ওখান থেকে হালকা জ্বর হয়েছে স্যার। তো লাস্টটা এই কারণে করতে পারি নাই। ওকে, স্যার আমাদের কি কোনো ক্লাস টেস্ট হবে ফাইনালস এর আগে? হবে একটা নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসে স্যার? কোন কোন চ্যাপ্টার স্যার? লেকচার 7 and 9। স্যার নেক্সট ক্লাস তো স্যার কালকে। কালকে না, পরেরটা, নেক্সট উইকের প্রথম ক্লাসটাই। 7 and 9। 9 আজকে এবং কালকে পড়ানো হবে। কালকে রাইট তোমাদের মেকআপ ক্লাস আছে, আজকে এবং কালকে হয়ে যাবে আশা করি 9, দেন 10 ব্যাক প্র্যাকটিক্যালি আমি করাবো না, 11, 12। সো নেক্সট একটা ক্লাস আমাদের এক্সট্রা লাগবে আর কি। সো নেক্সট উইকে আমরা থার্সডে একটা এক্সট্রা ক্লাস করে দিব, অথবা স্যাটারডে, হোয়াট এভার ইট ইজ। ওকে, তোমাদের কয়েকটা জিনিস আপলোড করা হয়েছে আজকে। সেটা হচ্ছে প্রজেক্ট প্রেজেন্টেশন টেমপ্লেট, কোর্স প্রজেক্ট রিপোর্ট টেমপ্লেট, এবং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস অ্যান্ড অ্যাক্টিভিটিস এর এক্সাম্পল। তো তোমরা এটা দেখতে থাকো, আমরা যদি কিছু তোমাদের বোঝার
অসুবিধা হয় দেন কালকে ক্লাসের শেষে আমরা এটা বোঝার চেষ্টা করব প্লাস 10 মিনিটস। ওকে, সো আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা বেসিক্যালি রেজোন্যান্ট ইনভার্টার। সো ফার্স্ট অফ অল হোয়াট ডু ইউ মিন বাই রেজোন্যান্স? কেউ বলতে পারবা? Anybody can explain the resonance? এখানে যে সার্কিটে দেওয়া আছে এই সার্কিটে কে রেজোন্যান্স তৈরি করবে? Inductor and capacitor. রাইট, এক্স্যাক্টলি, ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর। তো বেসিক্যালি এখানে সিরিজ রেজোন্যান্স আমি দেখতে পাচ্ছি আর এল সি ইন সিরিজ। সো এল এন্ড সি বেসিক্যালি সিরিজে থাকলেও হবে, প্যারালালে থাকলেও হবে, দুই জায়গাতেই রেজোন্যান্স তৈরি করবে। বেসিক্যালি আমরা যে ফ্রিকোয়েন্সিতে রেজোন্যান্স হয় সেই ফ্রিকোয়েন্সিটা আমরা পাই এক্সএল ইকুয়াল টু এক্সি, অর্থাৎ টুয়াইস বাই এফএল ইকুয়াল টু 1 ওভার টুয়াইস বাই এফসি। এটা যদি করি তাহলে এফ এর যে ভ্যালুটা হয় সেটাই হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। ওকে, তার মানে হচ্ছে resonance means basically we have some oscillations and the oscillation frequency যেটা সেটা XL equal to XC যখন হবে then the circuit will be purely resistive, অর্থাৎ তোমার ভোল্টেজ বা কারেন্ট যেটাই হোক সেটা জিরো ক্রস করতে হবে, from positive to negative and from negative to positive সেটা জিরো ক্রস করতে হবে। Okay, so the question is why we should use this resonant inverter. Okay, আমরা লেসন আউটকাম যেগুলো ধরেছি এটা একটু পরে বলছি, আমি এখান থেকে একটু ফিরে আসি। যে বেসিক্যালি হোয়াট হ্যাপেন ইজ দ্যাট there are some disadvantages of pulse width modulation inverter, যেটা আমরা লেকচার 7 এবং 8 এ করেছি। সেটা হচ্ছে pulse width modulation inverter এর যে আমাদের গেট pulse the frequency very high, so frequency of switching, right? আমরা বলি সুইচিং ফ্রিকোয়েন্সি। তাহলে সুইচিং ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় সো প্রত্যেকবার সুইচিং এ একটা লস হবে, রাইট? when the switch is on or off doesn't matter, during that time we have a very high current and I square R is the loss. ওকে, এটা আমরা জানি যে কোনো সুইচিং এর সময় সুইচ অফ এবং অন করার সময় তোমরা ডায়োডের যে আইভি ক্যারেক্টারিস্টিক্স এটা দেখেছো যে ফরওয়ার্ড ব্রেকডাউন হোক আর রিভার্স ব্রেকডাউন হোক ইন বোথ কেসেস উই হ্যাভ দ্য ভেরি হাই কারেন্ট। ওকে, সো রিভার্স ব্রেকডাউনে সুইচ অফ হয়ে যায় আর ফরওয়ার্ড ব্রেকডাউনে সুইচ অন হয়ে যায়। দ্যাট ইজ দ্য সিম্পল এক্সাম্পল অফ এ সুইচ, রাইট? আমি আরেকবার বলি তোমাদের যে এরকম যদি সিম্পল একটা ডায়োড থাকে তাহলে এই ডায়োডের দুটো কেস হতে পারে, আইদার দ্য ডায়োড উইল বি ইন কন্ডাকশন, তার মানে এটা জাস্ট লাইক শর্ট সার্কিট, অর দ্য ডায়োড ইজ জাস্ট লাইক ওপেন সার্কিট, তাই না? যদি কারেন্ট এদিকে যাওয়ার চেষ্টা করে তাহলে এই উপরেরটা হবে, আর যদি এদিকে যাওয়ার চেষ্টা করে তাহলে নিচেরটা হবে। সো দিস ইজ কল্ড দ্য সুইচ অন and this is called the switch off. This will actually happen in any case. তাহলে ডায়োডের যদি ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা আমরা আরেকবার দেখি তাহলে তোমরা দেখবা যে ডায়োডের ভিআই ক্যারেক্টারিস্টিক্স ইজ সামথিং লাইক দ্যাট। ওকে, সো এই জায়গাটা হচ্ছে তোমার ফরওয়ার্ড ব্রেকডাউন আর এই জায়গাটা হচ্ছে রিভার্স ব্রেকডাউন, এটা হচ্ছে কারেন্ট আর এটা হলো ভোল্টেজ, রাইট? সো এই ভিআই ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে সুইচ অন হচ্ছে আর এই জায়গাতে সুইচ অফ হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য কেস। সো ইটস ভেরি সিম্পল, সো ইউ ক্যান সি দ্যাট দ্য ভেরি হাই কারেন্ট ডিউরিং দ্য সুইচ অন অ্যান্ড সুইচ অফ। ওকে, যেটা তোমাদের একদম ইলেকট্রনিক্স 1 সেখানে পড়ে এসছে তোমরা, এখানেও আমরা বলেছি এই কোর্সেও শুরুর দিকে। তো দিস ইজ দ্য কেস। সো ইফ দ্য কারেন্ট ইজ ভেরি হাই, সো সুইচিং লস বলতে আমরা বুঝি দিস আই স্কোয়ার আর লস। ওকে, দিস আই স্কোয়ার আর লস। So if the current is very high, তার আবার স্কয়ার আছে, সো বুঝতে পারছো? সো দিস উইল বি, সো যতবার অন অফ হবে তত বেশি সুইচিং লস হবে। সো এটাই বলা হয়েছে এখানে যে হাই সুইচিং পাওয়ার লস ডিউরিং টার্ন অন এন্ড টার্ন অফ। ওকে,
সো সুইচিং ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় তাহলে কিন্তু তোমার সুইচিং পাওয়ার লস যেটা সেটা বেড়ে যাবে। দ্যাট ইজ দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ দ্য পালস উইথ মডুলেশন ইনভার্টার। আরো কিছু ঘটে, যেমন ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হয় ডিউ টু ভেরি ডিআই হাই ডিআই বাই ডিটি বা ডিউ বাই ডিটি, এটা আরেকটা জিনিস আছে। এখন এই ডিসঅ্যাডভান্টেজকে কিভাবে তুমি ওভারকাম করতে পারো? হাউ ক্যান উই ওভারকাম দিস ডিসঅ্যাডভান্টেজেস which is caused by the pulse width modulation control? সেটা হচ্ছে, দেখো যে যদি আমরা ভোল্টেজ বা কারেন্ট যখন জিরো ক্রস করে যায়, মনে করো এরকম, ওকে, ভোল্টেজ বা কারেন্ট এখানে জিরো ক্রস করেছে, এখানে জিরো ক্রস করেছে, এখানে জিরো ক্রস করেছে। সো ডিউরিং দ্যাট টাইম তুমি যদি পালসটা দাও, এটা এখানে করো, ঠিক আছে, পরের ফেজে তুমি এই জায়গায় সুইচিংটা করো। তো এই জায়গায় সুইচিং করলে যেটা হবে, কারেন্ট ইজ ফর এক্সাম্পল, সুইচিং মানে এক্স্যাক্টলি যখন জিরো ক্রস করতেছে এই সময় সুইচিং করবো। সো দ্য কারেন্ট ইজ টেন্স টু জিরো। ওকে, সো কারেন্ট যদি তুমি কমাতে পারো তাহলে আই স্কয়ার আর লস কমে যাবে। দ্যাট ইজ দ্য সলিউশন। ওকে, সো আমাদেরকে তার মানে সুইচ অন এবং অফ মোডের এমন জানতে হবে সো দ্যাট উই হ্যাভ দ্য জিরো ক্রসিং। সেটা জিরো ক্রসিং ভোল্টেজ হতে পারে, জিরো ক্রসিং কারেন্ট হতে পারে। ওকে, সো আমরা বলি জিরো ভোল্টেজ ক্রস অথবা জিরো কারেন্ট ক্রসিং। ওকে, জেড ভিএস আর জেড সিএস। তো এই জায়গাতে আমরা কি করতে পারবো, সেটা হচ্ছে এলসি রেজোন্যান্ট সার্কিট দিয়ে আমাদেরকে করতে হবে। এবং যদি আমরা ওই জায়গায় করতে পারি তাহলে আমাদের লসটা কম হবে এবং আমরা efficiency high পাবো। That is the advantages of resonance inverter. ওকে, আমরা এটার নাম অনেক সময় বলি হচ্ছে রেজোন্যান্ট পালস ইনভার্টার। তো এটা থেকেই যদি আমরা লেসন আউটকামটা দেখি তাহলে আমরা বলছি, after completing this lecture students will be able to explain the switching technique, operation, frequency characteristics, and the techniques for zero voltage and zero current crossing switching pulse inverter, এবং সবশেষে design and analyze the resonant inverter with specific requirements. এই হচ্ছে আমাদের লেসন আউটকাম। সো তোমরা যদি আমাকে ফলো করো দেন আমরা এটা যেতে পারবো আশা করি। এখন আসো যে there are 8 types, broadly 8 types of resonant inverter: series resonant inverter, parallel, class E resonant rectifier, zero voltage switching, zero current switching, two quadrant zero voltage switching, এবং রেজোন্যান্ট ডিসি লিক ইনভার্টার। এই 8 ধরনের ক্যাটাগরিতে আমরা ভাগ করি নরমাল। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 1 এবং 5 এই দুটো আমরা এখানে এই লেকচারে করব, তাই সবচেয়ে বড় লেকচার এটা, 36 পেজেস, বুঝতে পারতেছো ইউজ। সো আমরা সিরিজ রেজোন্যান্ট ইনভার্টার এবং জিরো ভোল্টেজ সুইচিং রেজোন্যান্ট ইনভার্টার এই দুটাতেই থাকবো আর কি। তো সিরিজ রেজোন্যান্ট ইনভার্টার বুঝতে পারতেছো যে আমাদের রেজোনেটিং কম্পোনেন্টস মানে এলএনসি, এটা আমার সিরিজে থাকবে। লোডের সাথে যদি সিরিজে থাকে বা সুইচের সাথে সিরিজে থাকে তখনই আমরা এটাকে বলবো যে সিরিজ রেজোন্যান্ট ইনভার্টার। এবং সিরিজ ডিপেন্ডিং অন দ্য কানেকশনস অফ দ্য সুইচ অ্যান্ড লোড, সিরিজ রেজোন্যান্ট ইনভার্টার অলসো 2 টাইপস। নাম্বার 1 হচ্ছে আমাদের এটা, which is the series resonant inverter with unidirectional switch. So unidirectional switches means we have 2 switches and both the switches directions are the same direction. এটা হচ্ছে bidirectional switches, তার মানে একটা সুইচ যেদিকে থাকবে অন্যটার কানেকশনস উল্টা দিকে থাকবে, এইভাবে হবে। এবং রেজোন্যান্ট ইনভার্টার আমরা সাধারণত 200 হার্টজ থেকে 100 কিলো হার্টজ পর্যন্ত অপারেট করতে পারি, এরকম হচ্ছে রেঞ্জ আছে। এবং কোথায় আমরা নর্মালি ইউজ করি, যেমন ইন্ডাকশন হিটার আছে, সোনার ট্রান্সমিটার, ফ্লোরেসেন্ট লাইট যেটা সিএফএল লাইট,
সেখানে আমাদের আল্ট্রাসনিক জেনারেটরস এই সমস্ত জায়গাতে আমরা বেসিক্যালি এই রেজোন্যান্ট ইনভার্টার ইউজ করে থাকি আর কি। তো একদম শুরু থেকে আমরা যাচ্ছি, তোমাদের সার্কিট 2 এর জ্ঞান লাগবে, আশা করছি সেই জ্ঞানটা তোমাদের আছে, এবং না থাকলে আরএলসি সার্কিট সিম্পল, নাথিং এলস। ওকে, সেটাই আমাদের করবো। একেবারে বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছ, this is basically the series resonant inverter with unidirectional switches. So we have two switches, Q1 and Q2. আমরা এই দুটা নিয়েছি। এটার দেখতেই পাচ্ছি আমরা সিম্বল অনুযায়ী যে দুটা আইজিবিটি নেওয়া হয়েছে এবং দুটা ডিরেকশন সেম। ওকে, ইমিটারের ডিরেকশনটা যদি দেখো, এমিটার, কালেক্টর, গেট, তাই তো? তো এমিটার ডিরেকশন দুটো একই দিকে আছে। আর লোডটা আমার এখানে আছে, দেখতে পাচ্ছ। দিস ইজ দ্য ভোল্টেজ, আমরা আউটপুট ভোল্টেজ নিব এই লোডের অ্যাক্রসে, হুইচ ইজ আর। যেহেতু আমাদের এখানে একটা এল ছিল, সেই এলটাকে আমরা আসলে দুটা এল ভাগ করে দিয়েছি, এটাও এল এটাও এল, সেম ভ্যালুজ, এবং এখানে আমরা সি দিয়েছি বিকজ আমার আর এল সি সার্কিট কিন্তু লাগবে আর কি। যেহেতু সি ছিল না আমাদের লোডের সাথে, আমরা এখানে একটা সি ইন সিরিজে দিয়েছি। সো আর এল সি সিরিজ হয়ে যাবে। যদি আমরা সার্কিট গুলো দেখি তাহলে বুঝতে পারবো বেসিক্যালি। এখন আমরা গেট পালস, আমাদের অবশ্যই দুটা গেট পালস লাগবে বিকজ দুটা আমাদের সুইচ আছে। We have two switches, so we need two gate pulses, but we have to generate only one because আমরা Q1 এ যে গেট পালসটা দিব, ফর এক্সাম্পল এটা আমরা Q1 এ দিব, this গেট পালস এটা আমরা Q1 এ দিব, এবং তার ঠিক তোমার 180 ডিগ্রি ফেজ শিফট যেটা, ওকে, সেটাই কিন্তু আমরা Q2 তে দিব, সরি Q2 তে দিব। কিন্তু এখানে দেখো আমরা 180 ডিগ্রি ফেজ শিফট হলেও এখান থেকে এই পর্যন্ত একটা গ্যাপ রেখেছি, এখান থেকে দেখো, দিস গ্যাপ উইল ক্রিয়েট অ্যাকচুয়ালি জিরো ক্রসিং। আমরা দেখবো যে এটা কিভাবে করে। দেখো, এটা কিন্তু আমরা দিচ্ছি Q2 তে, নট এক্স্যাক্টলি, মানে এখান থেকে এই পর্যন্ত কিন্তু দিচ্ছি না পুরোটা, এখানে একটু গ্যাপ রেখেছি, ইকুয়াল অ্যামাউন্ট অফ গ্যাপ আমরা এখানে রেখেছি। সো দুইটা গেট পালসটাকে তাহলে এমন ভাবে আমাকে তৈরি করতে হচ্ছে, সো দ্যাট উই হ্যাভ দিস গেট পালস and this get pulse for Q1 and Q2। ঠিক আছে, তাহলে আমরা দেখি কিরকম হবে। when we are supplying this get pulse, এখান থেকে এই পর্যন্ত যে সময়টা, এই সময় তাহলে Q1 অন আছে, কিন্তু এই সময় কিন্তু Q2 অফ আছে, রাইট? সো Q1 অন, Q2 অফ। তো Q2 অফ মানে দিস ইজ জাস্ট লাইক ওপেন, তাই না? এটা ওপেন, সো এই ব্রাঞ্চটা নেই প্র্যাকটিক্যালি। তাহলে কি আছে? This looks like this. Supplies the DC, যেহেতু এটা ইনভার্টার, সো আমাদের কিন্তু এরকম এখানে আমাদের একটা সাপ্লাই আছে, ডিসি সাপ্লাই, সেখান থেকে কারেন্ট এদিকে যাবে, এখান থেকে এদিকে যাবে, এটা দিয়ে এদিকে যাবে, সো দিস উইল বি দ্য মাউন্ট। দেখো এখানে এল আছে, সি আছে, আর আছে, সো এল, সি এবং আর, ওকে। আর এটা হলো সুইচ, এটা তো শর্ট হয়ে যাবে প্র্যাকটিক্যালি। Okay, so we can see that the first mode is something like this. This is a very simple RLC circuit with a DC input. Right? So আমাদের কারেন্টটা কেমন হবে? কারেন্ট হবে তোমার এই ভোল্টেজ ডিভাইড বাই দিস ইম্পিডেন্স। সো এখানে আমরা একটা কারেন্ট পাবো ডিউরিং দিস মোড। সো দিস ইজ দ্য কারেন্ট, এখানে যে কারেন্টটা আসতেছে, this is the current because of this impedance. এখান থেকে এই পর্যন্ত যে অংশ ফাঁকা আছে, এটা হলো মোড 2। সো ডিউরিং দিস মোড দেখো both Q1 and Q2 is off, তার মানে এটাও অফ, এটাও অফ। সো প্র্যাকটিক্যালি the no current will flow through the circuit, the current is zero. So in this circuit the current is zero. So this is mode 2,
দেখানো হয়েছে প্র্যাকটিক্যালি আরএলসি, কিন্তু মোড 2 কিন্তু এরকম না। মনে করো এর আগে এখানে গ্যাপ আছে, তাই না? তারপরে এল আছে, সি আছে, আর আছে, তাই না? এটাও তো অফ আছে। সো প্র্যাকটিক্যালি দ্য কারেন্ট ইজ জিরো, নো কারেন্ট উইল ফ্লো থ্রু। সো দ্য সার্কিট ইজ ওপেন প্র্যাকটিক্যালি। ওকে, আমরা যদি এইভাবে ড্র করতাম তাহলে ভালো হতো। So the current is zero. তাহলে this is the current for the first mode, then the current is zero. Okay. Then the third mode. So third mode means আমাদের Q2 তো অফ আছে, বাট Q1 অন হয়ে গেল। তো Q1 on, তো Q2 অফ থাকা মানে হচ্ছে যে এটা নাই। So we have this circuit only. Okay, we have this circuit only. So we have this circuit only. This is the mode 3. So the thing is that যখন মোড 1 এ ছিল তখন তো ক্যাপাসিটর ভোল্টেজ চার্জ করেছিল, এখন সেই ক্যাপাসিটর ভোল্টেজটা জাস্ট ডিসচার্জ হয়ে যাচ্ছে। ওকে, অর্থাৎ এল এখন নিয়ে নিবে। সো এল নিয়ে নিল, এন্ড দিস ইজ দ্য মোড 3, দিস মোড। সো মোড 1, মোড 2, মোড 3। ওকে, এবং তারপরে আমাদের যদি আসে দুটাই আবার অফ আছে, সো 0 হবে, তারপরে মোড 1 শুরু হবে। Sir, can you say about the mode 3 again? Mode 3. Okay. Mode 3 means আমাদের তো মোড 2 তে আমরা দেখলাম যে দুটাই অফ আছে during this period, right? Because there is no pulse. তার মানে এটা অফ আছে, এটাও অফ ছিল। And mode 3 means Q2 কিন্তু অন হয়ে গেল, এটা অফই আছে। এটা অফ আছে, তার মানে এটা ওপেন। সো দিস ইজ নাও অন হয়ে গেল। সো এর অর্থ হচ্ছে যে তোমার এটা হলো সার্কিটে। Say this R and this L. Okay, এই দিয়ে কিন্তু তোমার সার্কিট। সো মোড 1 যখন ছিল তখন এদিকে আসছে কারেন্ট, সো এটা কিন্তু চার্জ হয়ে গেছিল, দিস ইজ চার্জ। এখন নাও দিস ইজ ডিসচার্জ, কারণ এখানে কিন্তু আর কিছু নাই, দেয়ার ইজ নো সোর্স। এটা কিন্তু সোর্স ছিল, এটা সোর্স ছিল, ওটা চার্জ হয়েছে। এটা কিন্তু সোর্স নাই, তার মানে কি এটা যেটা চার্জ ছিল সেটা ইজ নাও গোয়িং টু বি ডিসচার্জ। তাহলে এটা কারেন্টের ডিরেকশন কিন্তু ক্লকওয়াইজ, অর্থাৎ এদিকে দিস কারেন্ট ডিরেকশন ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, সো নেগেটিভ। সো সেই কারণে মোড 3 তে আমার দিস কারেন্ট। ঠিক আছে? Yes, sir. Thank you. এই হচ্ছে আমার অবস্থা। তো এইটুকু বুঝলে আমার রেজোন্যান্স ইনভার্টার বোঝা শেষ। ওকে, তারপর আমরা তো এগুলো সার্কিট ক্যালকুলেশন করবো, জাস্ট লাইক আমরা বিভিন্ন জায়গায় করেছি সেরকম। এন্ড এই হচ্ছে অবস্থা দাঁড়াবে। তাহলে এখন দেখো যে প্র্যাকটিক্যালি ইন দিস মোড দ্য ক্যাপাসিটর ইজ চার্জড, তাই না? এই মোডে ক্যাপাসিটরটা চার্জ হয়েছে। সো আমরা যদি ক্যাপাসিটর ইনিশিয়ালি কত ভোল্টেজ আছে, এই যে আমরা মাইনাস ভিসি পরিমাণ একটা ভোল্টেজ আছে ধরে নিই, তাহলে ডিউরিং দ্যাট টাইম ফ্রম হেয়ার টু হেয়ার ক্যাপাসিটর উইল বি চার্জ। তাহলে এখানে ক্যাপাসিটর চার্জ হচ্ছে আনটিল দিস। এই যে যেহেতু কারেন্ট আছে আমার এখানে ডিউরিং দিস পিরিয়ড চার্জ। ওকে, এখানে তো তোমার কারেন্ট নাই, ওটাকেই কন্টিনিউ করেছে, তারপরে ক্যাপাসিটর উইল বি গোয়িং টু ডিসচার্জ আনটিল দিস। ওকে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত ক্যাপাসিটর ইজ গোয়িং টু ডিসচার্জ দিস মোড। সো ক্যাপাসিটর ভোল্টেজ যদি আমরা দেখি তাহলে দিস উইল বি দ্য ক্যাপাসিটর ভোল্টেজ। ওকে, দিস ইজ দ্য আউটপুট কারেন্ট, এটার অ্যাক্রসে কত যাচ্ছে সেটা। আউটপুট ভোল্টেজ ওরকমই হবে, ক্যাপাসিটর ভোল্টেজ হবে এরকম, অ্যান্ড এই দুটো তো তোমার জাস্ট গেট পালস অ্যাকর্ডিং টু দ্যাট। সো আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে যে কারেন্ট এখান থেকে এই পর্যন্ত পজিটিভ কারেন্ট ছিল, দেন দ্য কারেন্ট জিরো। সো এই যে কারেন্ট জিরো, এখানে যদি তুমি জাস্ট সুইচিং করো কোনো কিছু, তাহলে কিন্তু তোমার জিরো। এই কারেন্ট জিরোটা আমাদেরকে করতে হচ্ছে।
এখানে কিন্তু কারেন্ট জিরো যখন এই যে কারেন্ট জিরোর একবারে লাস্ট মাথায় এখানে কিন্তু সুইচিং করা হয়েছে, ওকে, এবং কারেন্ট জিরোর এই মাথায় এসে এটাকে সুইচিং করা হয়েছে, এখানে সুইচিং করা। তো এটাই হলো আমাদের মানে মূল উদ্দেশ্য, যে এখানে তোমার গেট পালসটা এখান থেকে আসছে এক্স্যাক্টলি স্টার্টিং অ্যাট দ্য কারেন্ট জিরো, এবং এখানেও কিন্তু গেট পালস আসছে এক্স্যাক্টলি কারেন্ট জিরো। এটা তো এর আগে গেট পালস বোঝা যাচ্ছে না জন্য এক্স্যাক্টলি এখানেই ছিল আর কি জিরো, ওকে। সো এই জিরো কারেন্ট যখন আমার আসবে তখন যদি আমরা সুইচিংটা করতে পারি, দেন উই হ্যাভ দ্য আই স্কয়ার আর লস টেন্স টু জিরো। এক্স্যাক্টলি জিরো হবে না, বিকজ জিরো প্লাসে তোমাকে করতে হবে সুইচিং। নর্মালি আমরা জিরো প্লাস বলি এরকম একটা টাইম আর কি। সো এইটা যদি করো তারপর তো জাস্ট মোড ওয়ান এর তোমার এখানে আরএলসি কেভিএল নিবা, কেভিএল নিবা এলডিআই বাই ডিটি প্লাস বেসি আইডিটি। এখানে যেটা হয়েছে যে ইনিশিয়ালি আমার একটা ক্যাপাসিটর ভোল্টেজ ধরে নেওয়া হয়েছে মাইনাস ভিসি আছে আর কি। সো উপরের তোমার এটা যদি সলভ করো তাহলে তোমার I1 এর সলিউশনটা এরকম হয় এক্সপোনেনশিয়াল মাইনাস আলফা টি A1 সাইন ওমেগা টি। A1 একটা কনস্ট্যান্ট, বেসিক্যালি এই কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা পাবো ইনিশিয়াল কন্ডিশন থেকে। এটা একটা ইনিশিয়াল কন্ডিশন এবং এটা আরেকটা ইনিশিয়াল কন্ডিশন। সো ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে I1 at time t equal to 0, at time t equal to 0 the current is 0. তো এখানে কিন্তু আমরা এইটা দিয়ে ইনিশিয়াল কন্ডিশন আমরা বের করতে পারবো এটা দিয়ে, কারণ t equal to 0 বসালে this part will be equal to 0, ওকে। তো সেই ক্ষেত্রে যখন এরকম সাইন বা কোসাইন এর পার্ট কখনো ইনিশিয়াল কন্ডিশন দিয়ে বের করা না যায়, তখন নর্মালি নিয়ম হচ্ছে তোমরা করে এসছো ম্যাথে যে এটাকে ডিফারেন্সিয়েট করা। ইফ ইউ ডিফারেন্সিয়েট দিস ওয়ান তাহলে সাইনটা কিন্তু কোসাইন হয়ে যাবে। সো এটাকে ডিফারেন্সিয়েট করা করলে ডিআই বাই ডিটি বের হবে, রাইট? সো ইফ ইউ সরি এটাতে অ্যান্সার দিয়েছে, ইফ ইউ ডিফারেন্সিয়েট দিস এবং টি ইকুয়াল টু 0 বসাও তাহলে তোমার এটা হবে, এবং একটা ইকুয়েশন থেকে তোমার A1 বের হবে না। সো আরেকটা ইকুয়েশন আসবে হচ্ছে এটা থেকে ডিআই বাই ডিটি, ডিআই বাই ডিটি মানে একটা ইকুয়েশন এখান থেকে আসবে, আরেকটা ইকুয়েশন ডিআই বাই ডিটি এখান থেকে আসবে, ডিআই বাই ডিটি দিয়ে এটাকে ডিফারেন্সিয়েট করো, ওকে, করে টি ইকুয়াল টু 0 বসাও তাহলে নিচেরটা আমরা পাবো। সো ইফ ইউ সলভ দিস টু দিস পার্ট, এটাও ডিআই বাই ডিটি টি ইকুয়াল টু 0, এটাও ডিআই বাই ডিটি টি ইকুয়াল টু 0, সো দিস পার্ট ইকুয়াল টু দিস পার্ট, রাইট, দিস ইকুয়াল টু দিস। এই দুটো যদি সমান করো তাহলে এখান থেকে A1 এর ভ্যালু আসবে, এবং A1 এর ভ্যালুটা তুমি আগের ইকুয়েশনে যদি বসে দাও দ্যাট উইল বি দ্য সলিউশন, ওকে। সো আমি কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন এখানে আর তোমাদেরকে দেখাচ্ছি না, আশা করছি তোমরা পারবা আর কি, ওকে। এবং সিম্পল ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো তোমাকে যদি সলিউশন করতে চাও, আমরা একেবারে এর আগেও করেছি, যে দেখিয়েছিলাম তোমাদের লেকচার 2-3 এর দিকে, যে সবগুলো ডিআই এক পাশে নিবা, ডিটি আরেক দিকে নিবা, দিয়ে দুই পাশে ইন্টিগ্রেশন করে দিলে কিন্তু হয়ে যাবে। এটা একটা সহজ নিয়ম, ওকে। সো এইটা হলো যে তোমার ফার্স্ট মোডের যে কারেন্ট, তোমরা কিন্তু আমাকে বলতে পারতে যে স্যার আমরা ডিসি দিচ্ছি কিন্তু এরকম সাইনোসয়েডাল আসতেছে কেন? দিস ইজ বিকজ অফ দিস। দেখো যে ফার্স্ট মোডের কারেন্টটা কিন্তু এরকম বিএস প্লাস সি ওমেগা আর এল, this is the resonance frequency, right? 1 by square root of LC. Omega R is 1 by square root of LC. Right? এবং আলফা যেটা সেটা হচ্ছে টুয়াইস, যারা আমরা ইয়ে করেছি R by 2L আলফা, ওকে। যারা কন্ট্রোল করেছো তারা অলরেডি জানো যে হাউ ক্যান ইউ সলভ দিস। আমি জানি না তোমাদের প্রথম দিকে লেকচারে কি এটা দেখিয়েছিলাম কিনা, যে এই ইকুয়েশনকে তুমি যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো তাহলে ডাবল ডিফারেন্সিয়েশন হবে, এবং ডিআই বাই ডিটি যেটাকে আমরা ল্যাপ্লাসে লিখি এস, সেটা দিয়ে যদি করো তাহলে একটা ইকুয়েশন হবে
সেই ইকুয়েশন থেকেই কিন্তু এই আলফা এবং ওমেগা আর বের করতে হয়। ঠিক আছে, আলফা এবং ওমেগা আর বের করতে হয়, সেটা আমি এখানে দেখাতে গেলে অন্য লেকচারগুলো শেষ করতে পারবো না, এই কারণে আমি আর এখানে দেখাবো না। যারা কন্ট্রোল করেছো তারা অলরেডি জানো, যারা করনি তারাও তোমার ক্লাস করে নিলে ওটা বের হবে। তো সেখান থেকে আমরা ফার্স্ট মোড এই ইজিলি বের করতে পারি। আর সেকেন্ড মোড যখন আমরা করব, সেকেন্ড মোডের ইকুয়েশনটা, থার্ড মোডটা তো আমরা করব না। সেকেন্ড মোডের কই গেল, সেকেন্ড মোড আমার থার্ড মোড, সরি থার্ড মোডের ইয়েটা হচ্ছে এইটা। সো এখানে যদি কেভিএল লেখো আগের মতোই, অনলি থিং ইজ দ্যাট, সরি কেভিএল গেল, কেভিএল লিখো তাহলে বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5 ঠিক আছে। এবারে ওকে, তাহলে কেভিএল যদি লেখো তাহলে দেখো এটাই হবে, এলডিআই বাই ডিটি আরআই প্লাস 1/c ইন্টিগ্রেশন বাই ডিটি প্লাস এটা হচ্ছে ইনিশিয়াল ভোল্টেজ এট দ্য ক্যাপাসিটর ইকুয়াল টু 0, যেহেতু এখানে কোনো সোর্স নাই আর কি। এটা হলো মাইনাস ভিসি, এটা আমাদের দেওয়া আছে ধরে নিয়ে। সো ইফ উই সলভ দিস, আগেরটার মতোই, অনলি থিং এখানে ভিএসটা নেই, ওখানে ভিএস এর জায়গায় 0 বসলে যা হবে তাই সেই অ্যান্সার হবে। এবং এটাও তাই যে তোমার কারেন্ট যদি পেয়ে যাও তাহলে তো ভোল্টেজ তুমি বের করতে পারবে। ভোল্টেজ হচ্ছে তোমার 1/c ইন্টিগ্রেশন অফ আই ডিটি মাইনাস ভিসি, এটা ইনিশিয়াল কারেন্ট। সো এটাকে ইন্টিগ্রেট করে 1/c দিয়ে ভাগ দিলে তোমার এটা তৈরি হয়ে যাবে। That will be the voltage across the capacitor at mode 3. প্র্যাকটিক্যালি আমাদের এইটা লাগবে আর কি, এটা হচ্ছে মোড 3, আর আগে যেটা ছিল ওটা মোড 1। এই দুটা হচ্ছে তোমার ইকুয়েশন, এটাই প্র্যাকটিক্যালি লাগবে যদি তুমি এটাকে সলভ করতে চাও আর কি। আর অন্যগুলো এগুলো দেখাচ্ছি না, এগুলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কিভাবে তৈরি হয়েছে সেটা আমি জানছি না। ওই সার্কিটের একটা প্রবলেম আছে, ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে তোমাদের একটা ডিসকন্টিনিউয়াস মোড আছে, কারণ মোড 1 এবং মোড 2, মোড 3 এর ভিতরে মোড 2 যেটা, সেটা একটা ডিসকন্টিনিউয়াস মোড। সো দ্য পাওয়ার ফ্লো ফ্রম দ্য ডিসি সাপ্লাই ইজ ডিসকন্টিনিউয়াস, এটা হচ্ছে তোমার। সো দ্য ডিসি সাপ্লাই যেটা তাহলে ডিসকন্টিনিউয়াস হয়ে গেলেই কিন্তু তোমার একটা হারমোনিক্স থাকবে আর কি, ঠিক আছে, হারমোনিক্স থাকবে। এবং সেটাকে তোমার ওভারকাম করার জন্য মোটামুটি এই ধরনের একটা সলিউশন লোকজন ইউজ করে, এই ধরনের জিনিস তোমরা দেখেছো কিনা আমি জানি না, এটাকে বলা হয় কাপলিং ইন্ডাক্টর। ওকে, জাস্ট লাইক তোমার ট্রান্সফরমারের মতো, দেখো এই জন্য এখানে কোরের মতো সিম্বল দেওয়া হয়েছে, এগুলোকে বলা হয় মানে কাপলড ইন্ডাক্টরস। তো কাপলড ইন্ডাক্টরের সিরিজ রেজোন্যান্ট ইনভার্টার উইথ কাপলড ইন্ডাক্টর, সেটা দিয়ে করা হতে পারে, অথবা হাফ ব্রিজ করা মানে দুটা তোমার সুইচ আছে, সাথে দুটা ক্যাপাসিটর দিয়ে এটা একটা হাফ ব্রিজ তৈরি করা হয়েছে। ওকে, অ্যান্ড দিস ইজ দ্য লোড। সো এইভাবে এটাকে সলিউশন করা যেতে পারে, প্রবলেমটা ওভারকাম করা যেতে পারে আগেরটা। সো আস্তে আস্তে মডিফাই করা হয়েছে এগুলো, এবং ডিভাইস চয়েস অ্যান্ড গেটিং রিকোয়ারমেন্টস ফর রেজোন্যান্ট ইনভার্টার, যে কি ধরনের ডিভাইস লাগবে। ট্রানজিস্টর আমরা যেটা বিজেটি বলি সেটা সাধারণত আমরা ইউজ করি না, এটা তোমাকে রিপ্লেস করতে হবে বাই ইউজিং মসফেট বা আইজিবিটি অথবা জিটিইউ মানে হচ্ছে গেট টার্ন অফ থাইরিস্টর দিয়ে। এবং ডিভাইসের যে চয়েসটা, কি ডিভাইস নিবা, দ্যাট কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য আউটপুট পাওয়ার অ্যান্ড ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সিতে তুমি অপারেট করতে চাও আর কত পাওয়ারে। কারণ আমরা জানি
এই দুটার মধ্যে একটা ট্রেড অফ আছে। ওকে, তো এটার উপর ডিপেন্ড করবে। থাইরিস্টর ইউজ করা যেতে পারে, ট্রানজিস্টর ইউজ করা যেতে পারে, এবং ট্রানজিস্টর রিকোয়ার্স কন্টিনিউয়াস গেট পালস, আর থাইরিস্টর কিন্তু একটা সিঙ্গেল গেট পালস হলেই কিন্তু হয় টার্ন অন করার জন্য শুধুমাত্র। ওকে, সো এটার উপর ডিপেন্ড করে আমরা নির্ভর করবো যে কোনটা নিব না নিব। সো দুটো জিনিস মনে রাখতে হবে আমাদের। ফার্স্ট থিং ইজ দ্যাট দ্য ফ্রিকোয়েন্সি অফ অপারেশনস অ্যান্ড দ্য আউটপুট পাওয়ার, এই দুটো ডিপেন্ড করে তার মসফেট, আইজিবিটি অথবা জিটি সেটা ইউজ করা যেতে পারে। এবং থাইরিস্টরের কিছু অ্যাডভান্টেজ আছে যেগুলো নিচে লেখা হয়েছে। এখানে আমরা যেটা প্রথম এক্সাম্পলটা দেখেছি ওইটারই একটা প্রবলেম আছে এখানে, এবং এটা আমরা একটু দেখি। The series resonant inverter has L, ওই যে L এর ভ্যালুটা দেওয়া আছে, C দেওয়া আছে, R দেওয়া আছে, ইনপুট ভোল্টেজ 220 ভোল্ট দেওয়া আছে RMS, এবং DC, সরি, the frequency of the output voltage এটা দেওয়া আছে 7 kilohertz. So turn off time of the thyristor is 10 seconds. এখান থেকে বলা হচ্ছে যে determine the available circuit turn off time, then maximum possible frequency, peak to peak capacitor voltage, peak load current, এবং তারপর বলা হয়েছে যে sketch the instantaneous load current and capacitor voltage and DC supply current. এগুলো সাধারণত নিচের গুলা যদি ইকুয়েশন জানো তাহলে ম্যাটল্যাবে তুমি প্লট করতে পারবা। ওকে, and RMS load current, output power, average supply current, and the average peak and RMS transistor current. So প্রচুর জিনিস এখানে দেখো, জাস্ট ক্যালকুলেট করতে বলা হয়েছে if you have this thing. So একেবারে শুরুতে তোমার যে ইকুয়েশন গুলো আমরা ওখানে দেখলাম সেগুলো দিয়ে ইউজ হবে। এখানে জাস্ট কি কি দেওয়া আছে, বিএস দেওয়া আছে, সি দেওয়া আছে, এল দেওয়া আছে, আর দেওয়া আছে, এফ দেওয়া আছে, টি কিউ দেওয়া আছে। ওমেগাটা এখানে ক্যালকুলেট করলাম 25F, এফ হচ্ছে 7000। সো এটাই শুধু রেডিয়ানটা ক্যালকুলেট করা হলো। সো ওমেগা আর ক্যালকুলেট করা হলো বেসিক্যালি স্কয়ার রুট অফ 1/LC মাইনাস এটা হচ্ছে R/2L স্কয়ার হবে। আচ্ছা, এটা লাগতেছে যেহেতু আমি এটা একটু তোমাদেরকে দেখাই, যারা কন্ট্রোল করেছো জানে, তোমরা যারা করনি তাদের জন্য এই ইকুয়েশনটা দেখাতে হবে অন্তত অ্যাটলিস্ট দ্য রেজোন্যান্স আমরা এটা কেন করছি। যে কোনো একটা আরএলসি সার্কিটে যাই আমরা, সিম্পল একটা আরএলসি সার্কিটে যাই, এটাই। ওকে, না এটা ইনিশিয়ালি মাইনাস ভিসি যেটা আছে এটা আমরা ইনিশিয়ালি জিরোই ধরি সহজ করার জন্য, সো দ্যাট দিস ক্যান বি ভেরি ইজিয়ার। তাহলে এটা আমাদের ইকুয়েশনটা কত হবে কেউ একদম বলো? এল ডি আই বাই ডিটি প্লাস আই আর প্লাস 1/c ইন্টিগ্রেশন অফ I dt, এটা which is equal to bs. তো নাও এখানে আমরা একটা কাজ করতে পারি, দুই পাশে ডিফারেন্সিয়েট করে দাও, দিলে কত হবে, এবং এল দিয়ে ভাগ করো। তাহলে এল দিয়ে ভাগ করলে এখানে r/l হবে, এল হবে, সরি এখানে হবে এলসি, রাইট, এখানে এল হবে। এল দিয়ে ভাগ করলাম ফার্স্ট, দেন দুই পাশে ডিফারেন্সিয়েট করব, তাহলে এখানে ডি স্কয়ার বাই ডিটি স্কয়ার, এটা ডিআই বাই ডিটি, আর এটা ডিফারেন্সিয়েট করলে আই হয়ে যাবে, রাইট, আই হয়ে যাবে, এটাকে আমরা আই বানালাম, আর এটা ডিফারেন্সিয়েট করলে হবে 0। ওকে, তাহলে ডি স্কয়ার আই বাই ডিটি স্কয়ার, এখানে আর বাই এল ইন্টু ডিআই বাই ডিটি, আর এটা হচ্ছে 1/LC ইন্টু আই। ওকে, এখন আমরা যদি সিম্পল ল্যাপ্লাসে নিয়ে যাই, আমরা ল্যাপ্লাস জানি হলো
ডিফারেন্সিয়েশনের লাপ্লাস হচ্ছে s, তাহলে এটা হবে s স্কয়ার প্লাস এটা হবে r বাই l ইনটু s, একটা ডিফারেন্সিয়েশন আছে এখানে, ডাবল ডিফারেন্সিয়েশন s স্কয়ার একটা ডিফারেন্সিয়েশন, আর এখানে হচ্ছে 1 বাই lc, ওকে, ইনটু তোমার is ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারি যেহেতু is টা 0 না, তাহলে এই পার্টটাকে 0 ধরলে তোমার দুটা এখানে s এর ভ্যালু আসবে। তাহলে বলো দেখি এখান থেকে s এর দুটা ভ্যালু কত হবে? দিস ইজ কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে s এর দুটা ভ্যালু হবে এরকম, s1 বা s2 দুটা ভ্যালু হবে। ওকে, একদম বলো এটা কত হবে? ax স্কয়ার প্লাস bx প্লাস c এরকম ইকুয়েশন। তাহলে এটা হবে মাইনাস b মানে মাইনাস r বাই l প্লাস মাইনাস স্কয়ার রুট অফ কত হবে r বাই l স্কয়ার, ওকে, মাইনাস কত হবে এটা 1 বাই স্কয়ার রুট অফ lc এটা স্কয়ার। না সরি, 4AC, sir. স্কয়ার মাইনাস 4ac, 4ac মানে হচ্ছে 4 বাই lc নাকি 4 বাই lc, হ্যাঁ, Yes, sir. ডিভাইড বাই 2, 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে হবে মাইনাস r বাই 12 প্লাস মাইনাস স্কয়ার রুট অফ এটা কত হবে 2 দিয়ে ভাগ করলে ভিতরে ঢোকালে 4 দিয়ে ভাগ হবে, তার মানে আমি এখানে লিখতে পারি r বাই 2l স্কয়ার মাইনাস এটা 4 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1 বাই lc হবে। সো 1 বাই lc কে আমরা স্কয়ার রুট অফ 1 বাই lc স্কয়ার বলতে পারি, এরকম বলতে পারি, এরকম, ওকে। সো এই যে এই সেকেন্ড পার্ট যেটা সেটাকেই তোমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, আর এই পার্টটা হচ্ছে r বাই 2l, সরি এই r বাই 2l কে আমরা বলছি আলফা, ওকে। তার মানে এটা হবে এরকম আলফা মাইনাস আলফা প্লাস মাইনাস স্কয়ার রুট অফ এরকম আমরা লিখতে পারি আলফা স্কয়ার মাইনাস 1 বাই ওমেগা এন স্কয়ার, এটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমরা বলি 1 বাই ওমেগা এন স্কয়ার বলতে পারি, 1 বাই ওমেগা না শুধু ওমেগা, ওমেগা এন স্কয়ার। যারা কন্ট্রোল করেছো তারা এটা অলরেডি জানো। ইনফ্যাক্ট এটা কিন্তু এসি সার্কিটেই শেখানো উচিত, আমি জানি না শেখানো হয় কিনা, লাপ্লাস দিয়ে শেখানো উচিত সো দ্যাট এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড। সো এই সেকেন্ড পার্ট যেটা সেটা হচ্ছে তোমার কত হলো, এটা হচ্ছে 2 বাই না সরি r বাই 2l স্কয়ার, ওকে, মাইনাস 1 বাই স্কয়ার রুট অফ lc স্কয়ার, এটা হচ্ছে স্কয়ার রুট, তাই না, সেকেন্ড পার্ট যেটা। তো এই সেকেন্ড পার্টকেই আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বা ওমেগা আর বলবো, এটাই ইউজ করা হয়েছে ওই জায়গায়। This is how we can use এটা। এই আগের এখানে এক জায়গায় আছে, আমি তোমাদেরকে এই যে
এই যে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্টটাকেই তোমার বলা হয়েছে যে ওমেগা আর, সেটাই আমরা এখানে বের করেছি যে প্র্যাকটিক্যালি তোমার 54,160 রেডিয়ান্স পার সেকেন্ড, অনেক হাই ফ্রিকোয়েন্সি বিকজ অফ 7,000 এর কারণে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। যদি তুমি এখান থেকে এই দিস ইকুয়াল টুয়াইস বাই এফ, সো এফ যদি বের করো তাহলে টুয়াইস বাই দিয়ে ভাগ দিলে তোমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বের হচ্ছে। রেজোন্যান্স টাইমিং তুমি বের করতে পারো, নাও পারো, ডাজন্ট ম্যাটার। আলফা ইকুয়াল টু 2 বাই এফসি বের করতে পারো, আর বাই 12, সরি আর বাই 12, এটা আর আর হচ্ছে 2 আর 2 এল হচ্ছে তোমার এটা 50 মাইক্রো, 50 মাইক্রো, সেটা আলফা বের হয়েছে। আলফা ইজ কল্ড দ্য ড্যাম্পিং ফ্যাক্টর and omega is called the resonance frequency. Okay, so সেখান থেকেই তোমার প্র্যাকটিক্যালি ম্যাক্সিমাম পসিবল ফ্রিকোয়েন্সি বলো, ভিসি বলো, ভিসি ইকুয়েশন থেকে বের হয়েছে, জাস্ট পিক টু পিক ভোল্টেজ বলো, আদার্স দ্য পিক লোড কারেন্ট, আরএমএস লোড কারেন্ট, পাওয়ার, অ্যাভারেজ পাওয়ার, ইনপুট পাওয়ার, যে কারেন্টের ইকুয়েশন যেটা আছে সেটা দিয়ে তোমার প্র্যাকটিক্যালি এইটা বের হবে। সো এটা বের করতে হলে তোমাদেরকে অবশ্যই ওই কারেন্টের ইকুয়েশন থেকে এটাকে ম্যাটল্যাবে প্লট করতে হবে। ওকে, এবং এটাই যে আমরা দেখতেছিলাম যে এরকম হবে যে ফার্স্ট মোড, দেন জিরো, দেন সেকেন্ড মোড। এটা করে দেওয়া আছে বইয়ে আর কি, তোমরা দেখলেই পাবা, একটা একটা করে একটু আগাবা। হাফ ব্রিজ ইনভার্টার আমরা একটু দেখার চেষ্টা করি যে যদি আমাদের হাফ ব্রিজ ইনভার্টার থাকে তাহলে এটাকে ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা দুরকম হতে পারে। কিভাবে আমরা করেছি সেটা একটু আমরা দেখি, আগে উপরেরটা দেখি যে এটা কি হলো। First mode, when the Q1 is on and Q2 is off, তাহলে Q2 অফ মানে হচ্ছে এটা নাই, তার মানে এইটা শুধু আছে, তাই তো? তাহলে এখানে আসো, আমার কি থাকলো, এখানে সোর্স ভোল্টেজ আছে, সোর্স ভোল্টেজ আছে, দেন C1 আছে, এই ভোল্টেজটা আছে, এটা তো শর্ট হয়ে গেল, এটা, দেন L1 আছে, তার মানে L1 ইকুয়াল টু L, সেটা আসলো, দেন R আছে, রাইট, R আছে, এবং C2 আছে, C2 আছে। সো এটাকে আমরা যদি লিখি তাহলে আমরা কি দেখছি যে সোর্সের সাথে এখানে তিনটা প্যারালাল ব্রাঞ্চ প্র্যাকটিক্যালি, তাই না? প্র্যাকটিক্যালি দেয়ার আর 3 প্যারালাল ব্রাঞ্চেস। একটা ব্রাঞ্চে আমার ভিএস এবং সি2 আছে, এটা আরেকটা ব্রাঞ্চে আমার শুধু সি1 আছে, আরেকটা ব্রাঞ্চে শুধু সি1, আরেকটা ব্রাঞ্চে আর এবং এল আছে, আর এবং এল আছে। সো দেয়ার আর 3 ব্রাঞ্চেস। তাহলে এটা একটা ইকুইভ্যালেন্ট সার্কিট হতে পারে। ওকে, ফার্স্ট মোড। আচ্ছা, এবার আসে সেকেন্ড মোড, থার্ড মোড, সরি সেকেন্ড মোড তো, when Q1 is off, Q2 is on. সো এটা তাহলে কি থাকলো এখানে, এখানে তোমার এটা অফ মানে এই পোর্শনটা তো নাই, এটা নাই আর কি। সো প্র্যাকটিক্যালি আমাদের ভিএস আছে, ভিএস, দেন C1, C2, এখানে আর and L, RL, এখানেও তিনটা ব্রাঞ্চ। প্রথম ব্রাঞ্চটা তো তোমার এইটা, ওকে, সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে এটা, এবং থার্ড ব্রাঞ্চ হচ্ছে এটা, রাইট? তাহলে থার্ড ব্রাঞ্চ এটা, সেকেন্ড ব্রাঞ্চ C2 is fine, so first branch is C1 only. Why? First branch is C1 only. Why? Follow. এদেরকে যোগ করে দেওয়া হয়েছে। ওকে, মাইনাস, এটা হচ্ছে মাইনাস প্লাস ভিএস, তার মানে এটা ভিএস, আর এটা প্লাস মাইনাস ভিএস। সো এটা থেকে এটাকে মাইনাস করো, সো এটা হবে ভিএস মাইনাস
এটা হচ্ছে VS minus VC1, so which is equal to VC1, সে কারণে শুধু C1 রাখা হচ্ছে, এদেরকে যোগ করা হচ্ছে। এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে ফার্স্ট মোডে, কারণ ফার্স্ট মোডে তো তোমার এটা চার্জ হয়ে গেছে এখানে, ঠিক আছে? সো C1 অলরেডি ছিল, সো VS এখানে অ্যাড হয়েছে, দিয়ে C1টা আগে থেকে ছিল মাইনাস C1 at time t equal to 0, তো দুটো অ্যাড হয়েছে, তো দিলে এটা আসে। এখন এটার ইকুইভ্যালেন্ট এইটা কিভাবে? বিকজ এই যে দুইটা সি আছে, এই দুইটা সি কে একটা সি করা হলো, C1 প্লাস C2 মিলায় হলো C, C1 প্লাস C2 ইকুয়াল টু C হয়ে গেল, অ্যান্ড দেন R এবং L আছে। সো দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে? ইকুইভ্যালেন্ট সার্কিট কি ঠিক আছে, বুঝেছো? জি স্যার। সো প্রথম মোডে তাহলে Q1 is on, Q2 is off, আর সেকেন্ড মোডে আমাদের হচ্ছে Q2 is on, Q1 is off। তাহলে এখন যদি তাই হয়, তাহলে তোমার মোড 1 এ তোমার সলভ করতে হবে, আমাদের ইকুয়েশন লিখতে হবে এবং তার অ্যাকর্ডিংলি তোমার সলভ করতে হবে, এবং মোড 2 তেও আমাদের তাই, যে আমাদের ইকুয়েশন লিখতে হবে KVL এবং সেটাকে সলভ করতে হবে, এবং এইটার জন্য তোমার একটা এক্সাম্পল দেওয়া আছে, এবং এইখানে যে ইকুয়েশন গুলা আছে সেই ইকুয়েশন দিয়ে এটাকেও তোমার সলভ করতে হবে। ওকে, করে দেওয়া আছে, এটা একটা একটা করে একটু দেখবা, এগুলো সব এসি সার্কিটের সলিউশন। ওকে, রেজোন্যান্ট ইনভার্টার উইথ বাইডিরেকশনাল সুইচ। বাইডিরেকশনাল সুইচেস তার মানে আমাদের এখানে যেটা হচ্ছে যে তোমার দুইটা মোডেই তোমার কাজ করতে হবে। তো বাইডিরেকশনাল সুইচেস মানে হচ্ছে এখানে আমার একটা সুইচ ইউজ করব যেটা তার এগেইনস্টে রিভার্স প্যারালাল ডায়োড আমি ইউজ করব। ওকে, রিভার্স প্যারালাল ডায়োড আমরা ইউজ করব। এটা হচ্ছে তোমার সলিউশন। কিরকম সলিউশন? আগে কিন্তু আমাদের দুটা কিন্তু সুইচ ছিল, এখন সুইচ কিন্তু একটা, এবং তার এগেইনস্টে আমাদের একটা সুইচ আছে ডায়োড, যেটা কিনা রিভার্স প্যারালাল লাগানো আছে। এবং আমরা জানি অ্যাকচুয়ালি যে এটা কেন ইউজ করা হয়, সেটা হচ্ছে যে আমার যখন Q1 টার্ন অন থাকবে তখন কিন্তু এটা অফ হয়ে যাবে, রাইট? এটা অন, সো কারেন্ট তো এদিকেও যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এটা ওপেন হয়ে যাবে, সো Q1 is on। সো Q1 অন থাকলে তোমার এখানে L এবং C আছে, এটা দিয়ে রেজোন্যান্সটা তৈরি হবে, এবং আউটপুট কিন্তু এখানে না হচ্ছে একটা ট্রান্সফর্মার দিয়ে আইসোলেট করে। এখন Q1 অফ হওয়ার আগে, মানে অফ হয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে Q1 যখন অন ছিল, অ্যাট দ্যাট টাইম এখানে যে জাংশন ক্যাপাসিটর দ্যাট উইল স্টোর দ্য এনার্জি, এবং সেই জাংশন ক্যাপাসিটর বেসিক্যালি আর্কিং বা স্পার্কিং করবে। সে কারণে যখন Q2 এখানে অফ করার আগে যেটা হচ্ছে যে D1 অন হয়ে গেলে যাতে এদিক দিয়ে তোমার বাইপাস হয়ে এটা যেতে পারে, কানেকশনটা কিন্তু তখন এরকম। ওকে, কানেকশনটা তখন কিন্তু এরকম। So the current direction is opposite. Okay, when the D1 is on, তাহলে এখানে হচ্ছে Q1 is on, current direction is positive, তাহলে এইদিকে নিচের দিকে, right? When the D1 is on, current direction is opposite, তার মানে উপরের দিকে, so we have the negative current. So the Q1 is on, D1 is on. Okay, then both are off before Q1 is on again. Okay, Q1 is on again. এটা বেসিক্যালি হচ্ছে যে এখানে চার্জটা যখন ডিসচার্জ হয়ে যাবে, এখানে চার্জটা এই যে রিভার্স রিকভারি আর কি আমরা বলি, আমাদের এখানে এসে তারপর রিকভারি হয়ে যখন এটা জিরো হয়ে যাবে তখন এটা অফ। সো এটা অফ থাকবে। সো ডিউরিং দিস টাইম Q1 উইল বি অফ। ঠিক আছে, D1 তো অফই, সো দিস ওয়ান ইজ অন,
once again RQ1 is on. So এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে আমাদের ক্যাপাসিটরটা চার্জ হবে when the Q1 is on, মানে এদিকে কারেন্ট, আর ক্যাপাসিটর ডিসচার্জ হবে when the D1 is on, অপোজিট ডিরেকশন। তাহলে ক্যাপাসিটর এখানে চার্জ হয়েছে, তারপর ক্যাপাসিটর ডিসচার্জ হয়েছে, এবং তারপরে তো কোনো তোমার কারেন্ট নাই, সো তোমার জিরো। এবং এটা তাহলে তোমার ক্যাপাসিটর ভোল্টেজ। সো পিরিয়ড কিন্তু এইটা, কারণ দেখো এখানে ক্যাপাসিটর ভোল্টেজ যেটা সেটা কিন্তু আউটপুট ভোল্টেজ। সো আউটপুট যে ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু তুমি এই পিরিয়ড থেকে ক্যালকুলেশন করতে হবে, এই পিরিয়ড থেকে। আর রেজোন্যান্স কিন্তু হয়ে গেছে এই জায়গাতে। সো দিস ইজ দ্য রেজোন্যান্স টাইম, এবং এই টাইম থেকে কিন্তু এর ইনভার্স করলে তুমি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি পাবা। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট হচ্ছে এটা দিয়ে, আর আউটপুট ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট হচ্ছে এটা দিয়ে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ইজ লেস দেন দ্য আউটপুট ফ্রিকোয়েন্সি। ওকে, ইজ লেস দেন দ্য আউটপুট ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে বাই ডিরেকশনাল সুইচ। ওকে, তো বাই ডিরেকশনাল সুইচের জন্য এখানে ওই যে আউটপুট ফ্রিকোয়েন্সি এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, সুইচিং ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম এবং মিনিমাম, এইটা জাস্ট আমি ইকুয়েশন গুলো লিখে দিয়েছি, কোনো ডিরাইভেশন দিই নাই, বিকজ ডিরাইভেশন যদি দেখতে চাও তাহলে বইয়ে যেতে হবে, এবং যারা হয়তো ভবিষ্যতে রিসার্চ করবা তাদের এটা লাগবে, যারা করবা না তাদের মোটামুটি এই ইকুয়েশন গুলা দিয়ে করলেই মোটামুটি চলবে আর কি। ম্যাক্সিমাম সুইচিং ফ্রিকোয়েন্সি তোমার কত হবে, এবং তোমার আউটপুট ফ্রিকোয়েন্সি তোমার কত হবে। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবং আউটপুট ফ্রিকোয়েন্সি সমান হলে তখন কি হবে, সেই কন্ডিশন গুলা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এবং তার সলিউশনও দেওয়া আছে। আমার যদি Q1 টার্ন অন হয় তখন আমাদের মোড হবে Q1 থাকবে, L থাকবে, C থাকবে। ওকে, Q1 থাকবে, L থাকবে, C থাকবে। সো আমাদের L থাকবে, C থাকবে, আর ইকুয়াল টু সোর্স। সো দিস ইকুয়াল টু সোর্স ভোল্টেজ। So this is the KVL. So এখানে ইনিশিয়াল কন্ডিশন দিয়ে তুমি যদি এটাকে সলভ করো তাহলে this will be the solution, the current. Yes, square root of C by L omega R. Okay, omega RT. আর যদি ক্যাপাসিটর ভোল্টেজ বের করো তাহলে এটা ইন্টিগ্রেশন করলেই হবে। So 1 by C integration of pi dt করলে this will be the capacitor voltage. তো সেটা বের করতে পারো, এবং তারপরে ওই ইকুয়েশনে তুমি বসায় দিলে সবগুলোই মোটামুটি বের হয়ে যাবে। এবার যেটা সেটা হচ্ছে হাফ ব্রিজ সিরিজ রেজোন্যান্ট ইনভার্টার উইথ বাই ডিরেকশনাল সুইচেস। তো বাই ডিরেকশনাল সুইচেস মানে রিভার্স প্যারালাল তোমার ডায়োড থাকবে, কিন্তু তোমার একটা হাফ ব্রিজ যদি আমরা বানাতে চাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে একটা ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর, এখানে একটা ট্রানজিস্টর, এখানে বাইডিরেকশনাল বিজেটি, সরি গেট এটা লাগানো হয়েছে, আইজিবিটি লাগানো হয়েছে। সো সেটা দিয়ে আমরা একটা হাফ ব্রিজ তৈরি করতে পারি। তো যখন ব্রিজের কথা আসবে তখন কিভাবে কাজ করবে আমরা সেটা দেখি। সেটা হলো সরি সেটা হলো আমার Q1 ইজ টার্ন অন, এবং Q1 টার্ন অফ এবং Q2 টার্ন অন হওয়ার আগে যেটা হবে সেটা হলো যে Q1 ইজ টার্ন অন, রাইট? এটা টার্ন অন হয়ে গেল, সেটা শর্ট, এটা তো ওপেন, আর এটা টার্ন অফ, এটা টার্ন অফ, এটা নাই, রাইট? তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে দিস ইজ দ্য কারেন্ট। ওকে, this is the current. So the current flowing through this is actually from right to left. Okay, তার মানে এটা প্লাস, এটা মাইনাস, we have a positive voltage
at this time. So at this time we have a positive current. Sorry. Then তোমার Q2 টার্ন অন হওয়ার আগে এটা অফই আছে এটা, এবং Q1 টার্ন অফ হওয়ার আগে আমাদের এইটা টার্ন অন হতে হবে, সো দ্যাট উই হ্যাভ দ্য ডিসচার্জ পাথ হিয়ার। সো তাহলে আমাদের এই পথে ডিসচার্জ হয়ে যাবে, এই পথে ডিসচার্জ হয়ে যাবে। ওকে, সো D1 ইজ অন, তার মানে কারেন্ট ডিরেকশন ইজ অপোজিট, এদিকে, তাহলে নেগেটিভ। The current direction is negative. তাহলে right to left is positive, left to right is negative হলো, এটা নেগেটিভ হয়ে গেল। তুমি উল্টাটাও ধরতে পারো, ডাজন্ট ম্যাটার, তাহলে এটা উল্টা হবে। এবং এরপরে কি হবে, এরপরে হচ্ছে Q1 is off, so Q1 off, তার মানে ওটা নাই, Q2 is on, so এটা অন হয়ে গেল, তার মানে এটা ওকে। সো এটা যদি হয় তাহলে তো কারেন্ট ডিরেকশন এদিকেই আমরা দেখতে পাচ্ছি, the current direction will be this, so left to right is negative, তার মানে we have the negative current, ওকে। এবং এইটার পরে যেটা হবে, অফের পরে, তাহলে তো এটা তো অফ হয়েই আছে, এটা নাই আর কি, পুরোটা তুলে দাও, অফ হয়ে আছে, এটা নাই। আমাদের এই সার্কিট নিয়ে কাজ, তাহলে এই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি যে এটা যখন অন হয়ে গেল এদিক দিয়ে গেল, কিন্তু যখন এটা অফ হওয়ার আগে এইটা অন হয়ে যাবে, this will be on, so the direction is opposite, তার মানে ডিরেকশন কিন্তু আবার পজিটিভ হয়ে গেল, তার মানে D2 যখন অন, the current is positive, D2 যখন অন, কারেন্ট is positive, তার মানে Q1 এবং D2 তে কারেন্ট পজিটিভ, D1 এবং Q2 তে কারেন্ট নেগেটিভ। তো এই হচ্ছে অবস্থা। তো এটা যদি আমরা দেখি তাহলে আমরা এই পুরা জিনিসটা যদি কম্পেয়ার করো, তাহলে আমাকে বলো যে এটা পিরিয়ড কত, আউটপুট ভোল্টেজের বা কারেন্টের পিরিয়ড কত, এবং মানে কোথা থেকে কোন পর্যন্ত, আর হচ্ছে রেজোন্যান্সের পিরিয়ড কত। হ্যাঁ বলো বলো, এই যে গ্রাফটা আছে, এই গ্রাফে পিরিয়ড কোথা থেকে স্টার্ট করে কোথায় শেষ হবে। রেজোন্যান্স তো জাস্ট একটা পজিটিভ আর নেগেটিভ নিলে রেজোন্যান্স হবে, সেটা আমরা দেখতেই পাচ্ছি, একেবারে সিম্পল। মানে একটা পজিটিভ একটা নেগেটিভ সাইকেল মিলে রেজোন্যান্স হয়ে গেল, ঠিক আছে। রেজোন্যান্সটা এখানে দেওয়া আছে, দিস পজিটিভ আর নেগেটিভ মিলে রেজোন্যান্স, এই নেগেটিভ আর পজিটিভ মিলে রেজোন্যান্স, এই পজিটিভ নেগেটিভ মিলে রেজোন্যান্স, শেষ ওখানে। এখন বলো যে এটা পিরিয়ড কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। পিরিয়ড বোঝো তো, পিরিয়ড মানে হচ্ছে একটা জায়গা থেকে শুরু করবা, ওরকম আরেকটা রিপিটিং জায়গা। স্যার 0 থেকে D2 শেষ পর্যন্ত, 0 থেকে D2 শেষ পর্যন্ত, কি ও ঠিক বলছে? আচ্ছা Q2 শেষ পর্যন্ত মনে হচ্ছে। Q2 শেষ পর্যন্ত, ওকে। আর কেউ? আর কেউ? কি D1 এর শেষ পর্যন্ত, একেবারে লাস্ট মাথা পর্যন্ত, যতদূর দাগ দিয়েছি মাথা পর্যন্ত। কি এতগুলো ছেলে মেয়ে আছো বলো, পিরিয়ড তো ভেরি সিম্পল, একটা জায়গা থেকে শুরু করব, ওরকম আর একটা রিপিটিং জায়গায় হলেই একটা পিরিয়ড হয়ে যায়। কি বাকিরা চুপচাপ আছো যে? আর কেউ বলবা না? জানো না? আচ্ছা, এখান থেকে যদি শুরু করো, তার মানে দেখো এখানে উপরে উঠেছে, তাই তো, একটা পালস কিন্তু পজিটিভ। কেউ একজন বলেছো যে এই পর্যন্ত, তাহলে এখানে উপরে উঠছে, রাইট, এবং একটা পালস পজিটিভ, কিন্তু তার পরের পালস কিন্তু আবার পজিটিভ, এখান থেকে পরের পালস কিন্তু নেগেটিভ, কাজেই এখানে তোমার হলো না, দ্যাটস ফর শিওর।
ঠিক আছে, তার মানে এই পর্যন্ত তোমাকে যেতে হবে until this. So this is the time period for the output current. তারপরে দেখো রিপিট হবে, রিপিট হচ্ছে, ঠিক আছে, রিপিটিং জায়গা হতে হবে। তুমি যদি এই জায়গা ধরো, এখান থেকে রিপিট হচ্ছে না, দ্যাটস ফর শিওর, কারণ মিলতেছে না। এখানে যদি আসো, এখানেও রিপিট হচ্ছে না, দ্যাটস ফর শিওর। এখানে আসো, তাও রিপিট হচ্ছে না। সো তুমি জাস্ট হাফ সাইকেল করে আগাতে থাকবা, যেখানে যে রিপিট শুরু হবে সেটাই। সো এখানে এসে দেখো রিপিট হচ্ছে। এখানে ছিল পজিটিভ, তারপর নেগেটিভ, এখানে তাই আছে, পজিটিভ তারপর নেগেটিভ, ঠিক আছে, তারপরে আর নাই। সো থাকলে ওরকমই আসতো এক্স্যাক্টলি। দেখি ছেলে মেয়ে আসো। তো এখানে কিন্তু তোমার দেখো যে সি, যেহেতু আমরা হাফ হাফ ভোল্টেজ ভাগ করে দিয়েছি, তো প্র্যাকটিক্যালি দুটা মিলে হচ্ছে C1 এবং C2 ভোল্টেজ ড্রপ মিলে হচ্ছে VS, এবং যেহেতু সি অলরেডি আছে সার্কিটে, তাহলে এল এবং আর এখানে লাগবে লোডে। যদি শুধু আর থাকে, একটা এল তোমাকে দিতে হবে টু মেক দ্য রেজোন্যান্স। সো আর এল সি কিন্তু হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে, সেটা Q1 রাখো, D1 রাখো, Q2 রাখো, আর D2 অন রাখো, ডাজন্ট ম্যাটার, যেটাই অন থাক তোমার আর এল সি হয়ে যাচ্ছে, যেটাই অন থাক, ঠিক আছে, যে কোনোটাই অন করো, দেখো যে তোমার আর এল সি হয়ে যাবে। সো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এটা হতে হবে। এটা অবশ্য ট্রানজিস্টরাইজড ইনভার্টার বাই ডিরেকশনাল সার্কিট বলা হয়। সো বেসিক্যালি আমরা এখানে একটা ক্যাপাসিটর অ্যাক্টুসে বসাই, ট্রান্সফর্মার বসাই। এটার এক্সপ্লেনেশন আছে, আই এম নট গোয়িং টু এক্সপ্লেন দিস ওয়ান। এখানে যদিও যে হাফ ব্রিজ ইনভার্টারেরই প্রবলেমটা যেটা, এটার দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট লেখা আছে। আমি অ্যাসাইনমেন্ট গুলো তো করো না, হোমওয়ার্ক লিখে রাখি, সো দ্যাট আমাদের করে দেওয়া আছে, এগুলো দেখবা আর কি। এখানে যেটা আছে সেটা হচ্ছে ফুল ব্রিজ সিরিজ রেজোন্যান্ট ইনভার্টার উইথ বাইডিরেকশনাল সুইচ। সো একটু আগে আমরা যেটা দেখেছি সেটা হাফ ব্রিজ, এখন আমরা একটা ফুল ব্রিজ দেখি। ফুল ব্রিজ মানে আমাদের চারটা তোমার ট্রানজিস্টর লাগবে, এখানে চারটা ট্রানজিস্টরই আছে, এবং এই ক্ষেত্রে তোমার কি ঘটনা ঘটছে সেটা আমরা দেখার চেষ্টা করি আর কি, যে আরএলসি কিভাবে হচ্ছে। সো মোড 1 মানে আমাদের দুটা ট্রানজিস্টর অন থাকতে হবে, রাইট? দুটা ট্রানজিস্টরকে এখানে আমার অন থাকতে হবে। সো কোন দুটা আমার অন আছে? Q1 and Q2 টার্ন অন, রাইট? মোড 1, তার মানে আমার এই দুটা টার্ন অফ আছে। সো এটা নাই তোমার, এবং এটাও নাই, রাইট? এই দুটা মাথা অফ করা আছে। তো তাই যদি থাকে, তাহলে আমার কোন দিকে যাব? এদিক দিয়ে যাব, 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 এবং এটা সার্কিট কমপ্লিট হবে। সো এদিকে আমাদের ডিরেকশন অফ দ্য কারেন্ট। সো এখানে কিন্তু আরএলসি লাগবে, যেহেতু আর কোথাও নাই। সো এখানে আরএলসি, এটা প্লাস, এটা মাইনাস, স্বাভাবিকভাবেই তোমার মাইনাস, তাহলে সি এর এই মাথা মাইনাস, সো এটা প্লাস, তাই না? সো এটা প্লাস, এটা মাইনাস, এখানে তাই এটা প্লাস, এটা মাইনাস। যদি সিঙ্গেল সিঙ্গেল করি, মানে ভোল্টেজ ড্রপ এদিকে সব পজিটিভ হবে আর কি। সো প্র্যাকটিক্যালি আমাদের এটা হবে মোড 1। দেখো সিমিলারলি আমি যদি মোড 2 তে যাই, তাহলে এই মোড 1 এ যেটা হচ্ছে, এই যে আরএলসি দিয়ে আমাদের যে সার্কিটটা তৈরি হয়েছে, এটা দিয়ে এইটা। সো this mode is something like that, okay, positive current, and then second mode is this and this. So second mode টা তাহলে opposite direction তোমার হতে হবে। আমরা দেখি সেকেন্ড মোডটা কোন দিকে যায়, পজিটিভ। কেন এরকম হয়েছে? is because we have actually the capacitor is charging
and then sometimes the discharge, and then this is charging, and then discharge. এই এলসির জন্য তোমার এখানে একটা রেজোনেন্স ভাব এসে গেছে, কিন্তু দিস ইজ নট গোয়িং টু জিরো, বাট রাদার দেন উই হ্যাভ দ্য রেজোনেন্স ওভার হিয়ার। এবং এইটা মিলেও এখানে একটা রেজোনেন্স হয়ে গেছে অলরেডি এখানে সেকেন্ড পার্টের জন্য। সো এইটা আর আগের যেটা হাফ ব্রিজ, এটা একটা ডিফারেন্স হচ্ছে যে এখানে কিন্তু তোমার পিরিয়ড যদি আমরা বলি, এখানে যদি আমরা তোমার পিরিয়ড বলি, তাহলে কিন্তু এখান থেকে এই পর্যন্তই তোমার পিরিয়ড শেষ, এবং রেজোনেন্সও তাই। সো এখানে আউটপুট ফ্রিকোয়েন্সি অ্যান্ড দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ইজ দ্য সেম। আগেরটাতে তোমার এক ছিল, হাফ ছিল। তো এখানে যেহেতু হাফ ফুল ব্রিজ, সেহেতু সেম হয়েছে। আমরা বলছি যে সেকেন্ড মোড। তো সেকেন্ড মোডে আমাদের এই দুটা অফ, তার মানে এটা অফ এবং এটা অফ। সো এদিকে গেলাম, সো দিস ইজ টার্ন অন, দিস ইজ গোয়িং অন, দিস ইজ গোয়িং অন, এন্ড দিস ইজ গোয়িং অন। ওকে, সো কারেন্ট ইজ ইন দিস ডিরেকশন, সো অপোজিট ডিরেকশন। সে কারণে এটা কিন্তু নেগেটিভ অ্যান্ড দিস ইজ পজিটিভ। এটা তোমাদের ল্যাবে দেখানো হবে, আমি জানি না দেখানো হয়েছে কিনা অলরেডি। দেখানো কি হয়েছে? হ্যালো, তাহলে কোন পর্যন্ত হয়েছে? ইনভার্টার কত নম্বর পর্যন্ত হয়েছে ল্যাবে? বলো তো, কত নম্বর ল্যাব শিট কত? হ্যালো, 7 done. 7 ডান। তোমার এটা হচ্ছে 3 ফেজ কন্ট্রোল রেকটিফায়ার, 7 ডান। 7 হচ্ছে মাল্টি লেভেল ইনভার্টার। Okay. 6 SPWM inverter, right? Eight and 9 years old, EFD 10 নাকি? রেজোনেন্ট ইনভার্টার ট্রেনে আছে। এটা ওই যে আমরা দেখছিলাম যেটা ইউনিডিরেকশনাল সুইচ, আর এটা হলো তোমার হাফ ব্রিজ ইনভার্টার। হ্যাঁ, এটা হবে। আরো একটা ইয়ে অন আছে, মাইক। ওকে, এটা আছে 10 এ। দশটায় তো এখানে আছে। আচ্ছা, যাই হোক, এটা দেখতে পাবা তোমরা আর কি। মোড 1 এ তোমার প্র্যাকটিক্যালি কেভিএল লেখা হয়েছে, জাস্ট মোড 1 এ এই সার্কিটের সলিউশন, আর মোড 2 হলো এই সার্কিটের সলিউশন। মোড 2, ইয়েস, এই সার্কিটের সলিউশন আছে, এবং এখানে আবার অ্যাসাইনমেন্ট। ওকে, আমি জানি না এটা, কারণ এইটাই হলো মেন, আমরা কালকে পড়ি এটা। এই লাস্ট কয়েকটা পেজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ রেজোন্যান্ট ইনভার্টার। আচ্ছা,
সুহা, Present, sir. ইপা রহমান, আকিফ, মুজাহিদুল ইসলাম, রুবায়েত ফারুকি, আমিরা, Present, sir. জাকারিয়া, Sir, Mujahidul Islam present. জাকারিয়া, আব্দুল্লাহ আল বাকি, মারজুক আলম, জাকারিয়া মোহাম্মদ প্রেজেন্ট স্যার। মারজুক আলম, জুবাইর আহমেদ, স্যার জুবাইর আহমেদ। তৌসিফ, প্রেজেন্ট স্যার। শাম্য, নৌবা মুর্শিদ, Present, sir. সুপ্তি, Present, sir. অর্ণব, Present. মাওয়া, Present, sir. মশিন হাসনাত খান, Present, sir. নাজিয়াত, Present, sir. শেখ জাহাব চৌধুরী, ইথি রহমান, Present, sir. আনিশা, আবি হুসাইন, মইনুল ইসলাম, Present, sir. স্যার আবি। আনিকা, Present, sir. সাদিকুল ইসলাম, Present, sir. আশিকুর রহমান, প্রেজেন্ট স্যার। কলাকার, সানোয়ারি রহমান, প্রেজেন্ট স্যার। মশিউর রহমান, Present, sir. মুশফিকুর রহমান, Yes, sir. তাসনিম, Present, sir. শহীদুল ইসলাম, Yes, sir. নাহিদ, প্রেজেন্ট স্যার। নাহিদ হাসান, ফারহান শাহরিয়ার, সাদ আহমেদ, Present, sir. কাসির উদ্বা, Present, sir. Present, sir. Pusha Tasnim. Yes, sir. শাহরিয়ার, Present, sir. ইসলাম, ফ্লাভিয়ান অরিত্র, সুলাইমান সাদি, Sir, plebeian with present, sir. সামির সাফি, সুলাইমান সাদি, ফারহান শাহরিয়ার, Akif Rahman, sir. আনিশা, শাইখ জাহাব, সালাউদ্দিন ওমর শাম্য, Sir, present, sir. Shammo. Present, sir. First aid. শেখ মারজুক আলম, আব্দুল্লাহ আল বাকি, রুবায়েত ফারুকি, আকিব রহমান, নিপা রহমান, Sir, Shaikh Zahab Chaudhary. So anybody left? Sir, Anisha Minor Firdaus. Anyone? স্যার আমার অ্যাটেন্ডেন্সটা স্যার দেয়া হয় নাই। বলো। স্যার নিপা রহমান। ওকে, তোমার দুইবার কল করছি। সরি স্যার। It's all right, no problem. আর কেউ বাকি আছে? ওকে, যদি না থাকো তাহলে আমরা 10 মিনিটস একটু তোমাদের কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম এবং অ্যাক্টিভিটিস ওটা নিয়ে আলাপ করব, কারণ এটা তোমাদের যারা 400 করছো তারা তো অলরেডি জানো, যারা করছো না তাদের লাগবে, এবং এই কোর্সেই যেহেতু লাগবে ওইটা আমি একটা এক্সাম্পল দিই যে কি করতে হবে তোমাদের। তোমাদের অ্যাসাইনমেন্ট ডিউ হয়ে গেছে, ইনফ্যাক্ট নেক্সট উইকের মধ্যে সবগুলা ডিউ। ওকে, প্রজেক্ট আমাদের আপলোড করে দিয়েছে, এটা দেখতে পাবা। কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস এবং কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, এটা আসলে বলতে কি বোঝায়। তো আমরা এই স্লাইডটা যদি দেখি, যে আমাদের কোর্সটা তো বেসিক্যালি এটা পাওয়ার ইলেকট্রনিক্স এন্ড ড্রাইভস। সো আমরা জানি যে আমাদের
তোমাদের যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক অথবা ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন যে প্রোগ্রামটা আছে, যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের জন্য এই 12টা হচ্ছে প্রোগ্রাম আউটকাম, P1 থেকে P12 পর্যন্ত। তো এই জায়গায় হয়তো এতটা এখানে জরুরি না, কিন্তু পরের 3টা খুব জরুরি। একটা হচ্ছে নলেজ প্রোফাইল, কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম আর কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস। এবং এই কোর্সের জন্য আমাদের নলেজ প্রোফাইল, আমাদের একেবারে 7টা নলেজ প্রোফাইল আছে। প্রথমটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স, যেটা বেসিক্যালি ফিজিক্স, কেমিস্ট্রি এই সমস্ত জিনিস বোঝায়। পরেরটা ম্যাথমেটিক্স, এটা তো তোমরা করোই। সো দিস টু আর দ্য বেস্ট। কিন্তু ম্যাথমেটিক্সও আমরা এখানে যেহেতু কাজে লাগাই, আমাদের এখানে তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন লাগে, তোমার মেনলি ডিফারেনশিয়াল ইকুয়েশনটাই বেশি কাজে লাগে, তো সেই কারণে আমরা ম্যাথমেটিক্সের একটা ব্যবহার করছি। ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, তো এই কোর্স করতে যে আমি তোমাদের বলেছি যে ডিসি সার্কিট থেকে শুরু করে এখন পর্যন্ত যত কোর্স করেছো প্রায় সবগুলো কোর্সই এখানে কাজে লাগানো যায়। ওকে, তো কিন্তু কোনগুলো ফান্ডামেন্টালস এর মধ্যে পড়বে, যেগুলো কোর কোর্স ফার্স্ট এন্ড সেকেন্ড লেভেল। ওকে, কোর কোর্স ফার্স্ট সেকেন্ড লেভেল অথবা থার্ড লেভেলও হতে পারে, প্রথমবারের মতো আসতেছে তোমাদের একটা কোর্স। যেমন ইলেকট্রনিক্স 1 কে তুমি যদি ফান্ডামেন্টাল বলো, তাহলে ইলেকট্রনিক্স 2 বা পাওয়ার ইলেকট্রনিক্স তোমার বলতে হবে স্পেশালাইজড নলেজ, এই যেটা। ওকে, বা অনেক সময় 1-2 পরে যদি স্পেশালাইজ থাকে, যেমন ইলেকট্রনিক্স 1-2 কে আমরা যদি ফান্ডামেন্টাল বলি, তখন স্পেশালাইজড হবে তোমার হচ্ছে, তোমরা কি এটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, জি স্যার, দেখতে পাচ্ছি। তাহলে স্পেশালিস্ট নলেজ আমরা বলবো সাধারণত যে 4th লেভেলের যে কোর্সগুলো আছে সেগুলোকে, যেমন পাওয়ার ইলেকট্রনিক্স এন্ড ড্রাইভ, দিস ইজ এ স্পেশালাইজড নলেজ। ওকে, ইঞ্জিনিয়ারিং ডিজাইন সাধারণত তোমাদের এরকম 2টা কোর্স আছে। যেমন ধরো এখানে যেহেতু আমাদের ডিজাইন লাগে আর কি, সো ডিজাইন ইজ ভেরি রিলেটেড টু দিস। তো প্র্যাকটিক্যালি তোমাদের 2টা কোর্স আছে। একটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক বা ইলেকট্রনিক টেলিকমিউনিকেশন প্রজেক্ট ল্যাব একটা আছে, সো প্র্যাকটিক্যালি ওখানে তোমার ডিজাইন। আরেকটা হলো যে তোমার 400 বাদ দিয়ে আর কি, 400 বাদ দিয়ে তোমাদের আরেকটা ধরো ইলেকট্রিক্যাল সার্ভিস ডিজাইন একটা কোর্স আছে তোমাদের। ওকে, যে তোমার একটা বাসা বাড়ি বা অথবা একটা বিল্ডিং, একটা রেস্টুরেন্ট, কিভাবে তোমাকে ইলেকট্রিক্যাল ডিজাইনটা করতে হয়। ওকে, কিভাবে লোড ক্যালকুলেশন করতে হয়, কিভাবে ওয়্যারিং করতে হয়, কিভাবে কনসিলড ওয়্যারিংটা করতে হবে, কোন দিক দিয়ে যাবে, কতগুলো সুইচ থাকবে, একটা সুইচের সাথে কতগুলো লোড কানেক্টেড থাকতে পারে, সিরিজে থাকবে না প্যারালাল থাকবে, এই সমস্ত জিনিস সেটা শেখানো হয় আর কি। তো আমাদের ডিজাইন নলেজ তোমার এখানে কাজে লাগে, যেহেতু আমাদের ডিজাইনই 2টা আছে, আউটকাম আছে। তারপরে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, এটা বেসিক্যালি হচ্ছে টেকনোলজি। ঠিক আছে, তো আমরা এখানে তো প্রচুর টেকনোলজি ইউজ করি, বিশেষ করে টুলস ইউজ করি আমরা, টেকনোলজিক্যাল টুলস তোমার ইউজ করি, যেমন ধরো তোমার সিমুলিঙ্ক ইউজ করি বা ম্যাটল্যাব, তারপরে তোমার পিসিএম ইউজ করি, তাই না? কেউ যদি প্রোটিয়াস ইউজ করো, তাহলে যেহেতু আমরা এই টুলস ইউজ করি, তো আমরা এটা সাধারণত এটাকে বলি ইঞ্জিনিয়ারিং টুলস আর কি, বা প্র্যাকটিস বা ডিজাইন বা টেকনোলজি। পরেরটা হচ্ছে তোমার কম্প্রিহেনশন। কম্প্রিহেনশন মানে হলো যে বেসিক্যালি ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ইউর আউটকাম both in orally and also in written form. তো সেটা আমরা এখানে করি, যেহেতু তোমাদের প্রেজেন্টেশন থাকবে এবং সো এই নলেজটা এখানে কাজে লাগে। আরেকটা হচ্ছে রিসার্চ লিটারেচার। তো তোমাদের যেমন ধরো যে প্রজেক্ট যেটা আছে, সেই প্রজেক্ট যখন তোমরা করবে, তাহলে যে কোনো একটা পার্টিকুলার কোনো প্রবলেমকে সলিউশন করতে হয়, প্রবলেমটা তোমাকে ফাইন্ড আউট করতে হয় লিটারেচার রিভিউ করে। হ্যাঁ, সো এটা একটা রিসার্চের অংশ আর কি, যে তোমাকে লিটারেচার রিভিউ করতে হবে যে কোন প্রবলেমটা তোমার হচ্ছে এবং সেটা কিভাবে তোমার সলভ করা যায় আর কি। তো যে কোনো একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করতে হলে, অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হলে তোমাকে এই রিসার্চ লিটারেচার রিভিউটা করতে হবে। এটা হচ্ছে নলেজ নাম্বার 8। সো ইজ দিস ক্লিয়ার? নলেজ প্রোফাইল 1 to 8.
হ্যালো, Yes, sir. ওকে। Yes, sir. তাহলে দেখো যে আমরা কিন্তু এই কোর্সে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস করি না। কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস ইজ বেসিক্যালি যেখানে তোমার আহ, ইয়ে থাকে, মানে এই কোর্সে করা যেত কিন্তু আমরা রাখি নাই আর কি। আমরা অ্যাকচুয়ালি প্রোগ্রাম আউটকাম নাম্বার 10, এই যেটা কমিউনিকেশন স্কিল, এটা আমরা কিন্তু রাখি নাই। আমরা রেখেছি প্রবলেম অ্যানালিসিস, তুমি অ্যানালিসিস করতে পারবা, তোমার ডিজাইন করতে পারবা, তোমার ইয়েটা রেখেছি সেটা হচ্ছে এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি, অর্থাৎ তোমার যে প্রজেক্ট সেই প্রজেক্টের ইম্প্যাক্টটা কি এনভায়রনমেন্ট এবং সাস্টেনেবিলিটি উপরে। আর হচ্ছে তোমার আমরা রেখেছি 12 নাম্বার, 12 হচ্ছে লাইফ লং লার্নিং। এই লাইফ লং লার্নিং মানে হচ্ছে যেটাকে তোমার সবসময় লিটারেচার রিভিউ করে করতে হয়, নতুন জিনিস কি হচ্ছে, কি নতুন ইনভেনশন আসছে, কিভাবে সলিউশন করছে, এই সমস্ত জিনিস করতে হয়, এবং সেটা আমরা এই প্রজেক্টের মাধ্যমে করি। সে কারণে আমাদের এই 4টা। 10 নাম্বার যেখানে আছে, যেমন আমার অন্য কোর্স যেটা আছে সেটা হলো কন্ট্রোল সিস্টেম, সেখানে আমরা এই P10 রেখেছি। P10টা হলো বেসিক্যালি কমিউনিকেশন। যেখানে কমিউনিকেশন থাকবে সেখানে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিসটা হবে। ওকে, আদারওয়াইজ এটা এখানে লাগবে না। সো তোমাদের এই কোর্সে কিন্তু দুটো জিনিস আমি ইয়াতে রেখেছি। একটা হচ্ছে যে প্রজেক্ট আউটকাম, ইম্প্যাক্ট অফ দ্য প্রজেক্ট আউটকাম অন দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি, যে এখানে ইম্প্যাক্টটা কি এবং এনভায়রনমেন্টের ইম্প্যাক্টটা কি এবং এটা প্রজেক্টটা সাস্টেনেবল কিনা, এটা আমরা রেখেছি। আর আরেকটা আমরা রেখেছি সেটা হচ্ছে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেম কি অ্যাড্রেস করছো। তো প্রবলেম আছে মেনলি 7টা। তো 7টার মধ্যে আমরা এই কোর্সের মাধ্যমে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি মাত্র 3টা। ওকে, তো প্রথমটা হচ্ছে ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড, এই যে P1 এটা করি। P3 করি যেটা হচ্ছে ডেপথ অফ অ্যানালিসিস রিকোয়ার্ড। আর হচ্ছে 3 নাম্বারটা ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস। এই 3টা। তো এই 3টা বলতে কি বোঝায় সেটা একটু আমি বলি আগে। সেটা হচ্ছে ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড, যে কোন কোন নলেজ দরকার, K3 থেকে K5 এবং K8। এই যে এখানে যে কে এর কথা বলেছি, 8টা কে, এর আমার K2 তো লাগে, এটা আমি দিয়েছি। সো হয়ে যাচ্ছে তোমার K2, যদিও এখানে নাই, এটার মধ্যে পড়ে না, কিন্তু তারপরেও তোমার K3 যেটা ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। তাহলে কেউ একজন বলো যে তুমি যদি একটা এই পাওয়ার ইলেকট্রনিক্স রিলেটেড একটা ইনভার্টার, ধরো গ্রিডটা ইনভার্টারই করলা, তাহলে তোমার কোন কোন নলেজ লাগবে? ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস কি কি লাগবে, স্পেশালিস্ট নলেজ কি কি লাগবে, এই দুটো বলো। আর রিসার্চ লিটারেচার তো লাগবে। তো লিটারেচার রিভিউ লাগবে, তোমার K3 লাগবে, K4 লাগবে, ওকে, K5 লাগবে, K6 লাগবে, ওকে, ইভেন K7 লাগবে। কয়টাই লাগবে? প্রথমে বলো যে ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস কি কি লাগবে, যে কেউ একজন বলো। হ্যালো স্যার এসি সার্কিট আর ডিসি স্যার সার্কিট। এসি ডিসি সার্কিট। রাইট, এসি সার্কিট লাগবে। আমি ডিসি, এসি বললে ডিসি লাগে না আর বলা, একই চলে আসছে এর মধ্যে সব। সো আমি এসি সার্কিট বলবো, রাইট। তারপরে ইলেকট্রনিক্স 1, ইলেকট্রনিক্স 2, যেটা আমরা বলবো, ওকে, ফান্ডামেন্টালস। আর কিছু? আর কিছু স্পেশালিস্ট নলেজ কি লাগবে? পাওয়ার ইলেকট্রনিক্স লাগবে, চাইলে তোমার কন্ট্রোল লাগবে, ওকে, চাইলে তোমার এমবেডেড সিস্টেম লাগবে। হ্যাঁ, হ্যাঁ, প্রজেক্ট গুলা আর কি, তাই না? আমার তো ওইটা আনতে হবে, তাহলে ওখানে যা যা লাগবে সেই কোর্সগুলোর নাম লিখতে হবে। তারপরে ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড, তার মানে হচ্ছে যে তুমি যখন একটা ডিজাইন করতে যাবে, সো দ্য ডিজাইন ক্যান বি সলভ ইন এ ডিফারেন্ট ওয়ে। এক একজন এক এক ভাবে সেটা ডিজাইন করতে পারে। সো কত ভাবে ডিজাইন করা যায় সেই নলেজটাই তোমার দরকার, সেই ডেপথটা তোমার দরকার। এটা হচ্ছে
এবং ওই যদি 3 4 5 রকম ভাবে করা যায়, you have to have the knowledge of all these 4 or 5 alternatives, and then from those alternatives you have to calculate sorry, you have to choose the optimum solution. হ্যাঁ, মিজান তুমি একটু 5 মিনিট পরে কল দাও। হ্যাঁ, ক্লাসে আছি। তাহলে এটা একটা গেল আর কি। আর গেল হচ্ছে তোমার কি লাগতেছে, ডিজাইন তো এখানে লাগতেছে, সো ইঞ্জিনিয়ারিং ডিজাইন লাগতেছে, ইঞ্জিনিয়ারিং টুলস বা টেকনোলজি সেটা লাগতেছে, আর হলো তোমার লিটারেচার রিভিউ করছো সেটা লাগছে, কম্প্রিহেনশন মানে তুমি এটাকে এক্সপ্লেইন করছো সেটা লাগছে। তো এইখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যান ইলেকট্রিক ভেহিকল চার্জিং সিস্টেম অ্যাড্রেসিং হারমোনিক রিডাকশন অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর কারেকশন, এরকম যদি একটা প্রজেক্ট হয় তাহলে সেই প্রজেক্টের এগেনস্টে আমাদের প্রবলেম যেটা এখানে দেখো 7টাই যদি ওখানে দেওয়া হয়েছে, কিন্তু মিনিমাম ওই 3টা করলেই হবে। আচ্ছা, ফ্যামিলিয়ারিটি ইস্যুস ছিল। তাহলে এই প্রজেক্টে ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস মানে হচ্ছে যে যে জিনিসগুলা তোমার আনফ্যামিলিয়ার সেটাকে ফ্যামিলিয়ার হতে হবে, সেরকম জিনিসকে আমরা বলি ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস। তাহলে এখানে এই প্রজেক্টের ক্ষেত্রে আমাদের আনফ্যামিলিয়ার কি কি আছে, যেমন ইভি টেকনোলজি, ইভি চার্জিং সিস্টেম, এগুলো কিন্তু আনফ্যামিলিয়ার জিনিস আমাদের জন্য, ঠিক আছে? অটোমোবাইল ইঞ্জিনিয়ার যারা তারা ওগুলো জানে। সো এইটা কিন্তু আমাদের কাছে আনফ্যামিলিয়ার। ব্যাটারি এবং ব্যাটারি কেমিস্ট্রি, ব্যাটারি টাইপ, এগুলো কিন্তু ওরা জানবে, অটোমোবাইল ইঞ্জিনিয়ার যারা। তাহলে আমাদের এগুলো ফ্যামিলিয়ার হতে হবে। সো ইস্যুগুলো হচ্ছে যে ইভি টেকনোলজি, ইভি চার্জিং সিস্টেম, ব্যাটারি টাইপ, ব্যাটারি কেমিস্ট্রি, দিজ আর দ্য ফ্যামিলিয়ারিটি ইস্যুস। তো এগুলো কিন্তু ফ্যামিলিয়ারিটি অফ ইস্যুস মানে হলো যে এই ইস্যুগুলা তোমার অ্যাকচুয়ালি ফ্যামিলিয়ার হতে হবে। হ্যাঁ, ডেপথ অফ নলেজ রিকোয়ার্ড, এই যে তোমরা যেটা ইয়ে করেছো, আমি কিন্তু লিখেছি ইলেকট্রিক্যাল সার্কিট লিখেছি, রাইট? পাওয়ার সিস্টেম 1, ইভেন কন্ট্রোল সিস্টেম, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ড্রাইভস। ওকে, আসল কোর্সের নামই তো বলি নাই। তারপরে তোমার এখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিজাইন, লিটারেচার রিভিউ তোমার করতে হবে ওইটা। এখানে মেনলি WP1, WP4 আর WP তোমার কত আছে 3 and 4, এই 3টা মিনিমাম কিন্তু তোমাদের থাকতেই হবে। বাকিগুলাও যদি তুমি দিতে পারো ইটস অলরাইট। যে তোমার যেমন ধরো কনফ্লিক্টিং রিকোয়ারমেন্টস, যখন ডিজাইন করতে যাবা তখন যে কোনো ডিজাইনের জন্য কিন্তু এই ধরনের জিনিস কনফ্লিক্টিং, যেমন চয়েস অফ কম্পোনেন্ট, হ্যাঁ, তোমার অ্যাকুরেসি অফ কম্পোনেন্ট প্যারামিটার, কমপ্লেক্সিটি, কস্ট, এগুলো কিন্তু একটার সাথে আর একটা একেবারেই তোমার কনফ্লিক্টিং। ওকে, তারপরে আরো এই প্রজেক্টে আরেকটা কনফ্লিক্টিং আছে, যেটা হলো নন লিনিয়ার ইলেকট্রনিক ডিভাইস ইউজ করা হচ্ছে, যেমন তোমার চার্জিং এর জন্য পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইস, এবং এগুলো কিন্তু হারমোনিক ইনজেক্ট করে গ্রিডে। সো একটা পেতে কিন্তু আরেকটা তুমি ক্ষতি করে ফেলতেছো। সো এগুলো কনফ্লিক্টিং আর কি। তারপরে তোমার এখানে এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোড, যে কোনো কোড আছে কিনা, তুমি যেটা বানাচ্ছ, তুমি যেটা ডিজাইন করছো, কোনো কোড থাকলে সেই কোডটা দিতে হবে। যেমন এটা একটা কোড আছে আর কি, যে IEEE 5194/2014 স্ট্যান্ডার্ড ফর THD, টোটাল হারমোনিক ডিস্টরশনের একটা কোড আছে, যেটা হচ্ছে দ্যাট শুড বি লেস দ্যান 5%। এক্সটেন্ট অফ অ্যাপ্লিকেবল কোড মানে তোমার এক্সটেনশনের দরকার আছে কিনা, নতুন কোনো কিছু একটা বানাচ্ছ যেটা কোড নাই, সো সেটা এক্সটেনশনের দরকার, কিন্তু এখানে আমরা লিখে দিচ্ছি নো এক্সটেনশন ইজ নেসেসারি। এক্সটেন্ট অফ স্টেক হোল্ডার ইনভলভমেন্ট, তো এখানে কিন্তু এখন পর্যন্ত ধরো ইভি ম্যানুফ্যাকচারার, চার্জার ম্যানুফ্যাকচারার বা রিসার্চার আর কারেন্ট স্টেক হোল্ডার, কিন্তু ভবিষ্যতে তুমি এর সাথে ধরো ইভি চার্জিং স্টেশন ওনার যারা আছে তাদেরকে নিতে পারো, পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে নিতে পারো, কারণ যেহেতু হারমোনিক ইনজেক্ট করতেছে, পলিসি মেকারদের নিতে পারো, এদেরকে তোমরা কিন্তু এখানে নিতে পারো। এবং এটা বলা হচ্ছে পলিসি মেকার শুড বি ইনভলভ, এরা এই এক্সটেনশনটা দরকার, এই সেকেন্ড পার্টে যেগুলো লিখেছি। হ্যাঁ, আর ইন্টারডিপেন্ডেন্স বলতে বোঝায় যে তোমার এখানে যদি সাবসিস্টেম থাকে একটার সাথে আরেকটা, তাহলে এই সাবসিস্টেম গুলো একটা অপরটার সাথে কতখানি ইন্টারডিপেন্ডেন্ট। ওকে, সাবসিস্টেম গুলো এখানে অনেকগুলো সাবসিস্টেম আছে, যেমন পাওয়ার ইলেকট্রনিক্স কনভার্টার আছে, কন্ট্রোল সিস্টেম আছে, পাওয়ার ফ্যাক্টর কারেকশন ইউনিট আছে, ব্যাটারি আছে। সো এরা কিন্তু তোমার একটার সাথে আরেকটা কানেক্টেড,
এবং একটা সিস্টেম কাজ না করলেই কিন্তু আরেকটা করবে না, তো স্বাভাবিকভাবে এরা ইন্টারডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো এটা তোমরা একটু পড়ে নিও। এবং এই কোর্সে কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস লাগছে না, সে কারণে আমি বলছি না, বাট অন্য কোর্সে আমি হয়তো সেটা বলবো আর কি। সো এইটা এক্সাম্পলটা তোমাদের ইয়াতে আমি দিয়ে দিয়েছি, আশা করছি যে তোমরা হয়তো পারবা। সো উই হ্যাভ ক্লাস টুমরো, অনেকেরই ক্লাস আছে, সো ইউ হ্যাভ টু লিভ, সো ইউ ক্যান লিভ দোজ হু হ্যাভ ক্লাসেস। এবং যারা আমি জানি না অলরেডি চলে গেছো অনেকেই, এবং তারা এটা শুনছো কিনা, যদি শুনে থাকো তাহলে ভালো, আর যদি না শুনে থাকো তাহলে ইউ উইল বি ইন ট্রাবল। সো সি ইউ টুমরো, until then stay well and stay safe. Goodbye. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।